হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাডমিশন বিডি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একই সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়ে আমাদের সবার চিন্তা থাকে। সো এই সিঙ্গাপুরের খরচ বিষয়ে অলরেডি আমার এই চ্যানেলে আরো 2-3টা ভিডিও দেওয়া আছে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলেছি এই জন্যই যে আপনারা অনেকেই এই বিষয়ে খুব কিউরিয়াস, আপনারা জানতে চান। আপনারা অনেকেই আমার সাথে এমন অনেক মজার মজার বিষয় শেয়ার করেছেন যে এই বিষয়টা নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। সো আজকের মূল আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অ্যাডমিশন বিডি চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের ন্যূনতম উপকৃত হচ্ছেন আপনারা, বা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা চাইলেই ইনশাআল্লাহ অ্যাডমিশন বিডিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন মজার বিষয়টা শুরু করি। ফেসবুকে বিভিন্ন গ্রুপে, ইউটিউবে আপনাদের অনেক প্রশ্ন বা আপনাদের বিভিন্ন ধরনের কোয়ারি, সেটা হচ্ছে যে 2026 সালে বা সামনের সময়টাতে সিঙ্গাপুরে যাওয়ার যে এজেন্ট ফি বা যে টোটাল খরচটা, এটা কমবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, কমবে, খরচ কমবে ইনশাল্লাহ। তবে এই সুনির্দিষ্ট বিষয়টাতে কথা বলার আগে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলা ভাষাভাষী, বাঙালি, আমরা যারা বাঙালি, তারা আমরা সবাই মোটামুটি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা জিনিসের দাম বাড়লে তখন এটা কিন্তু সাধারণত কমে না, দাম ঊর্ধ্বমুখী থাকে সবসময়। বিশ্বের অন্যান্য প্রান্তে হতে পারে যে দাম ওঠানামা করে, আর বাংলাদেশের হ্যাঁ কাঁচা বাজারে শুধু সবজির দামটাই ওঠানামা করে। এছাড়া আর যতগুলা বিষয় আছে বাংলাদেশে, আমার মনে হয় না যে দাম কখনো কমে, সবসময় ঊর্ধ্বমুখী থাকে। এখন সিঙ্গাপুরের যে বিষয়টা কি হয়েছে জানেন, যে সিঙ্গাপুরের বিষয়টাতে এখানে একটা টুইস্ট ঘটছে। সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে এই যে 5 থেকে 6 লাখ টাকাটা কেন 10 লাখ টাকা উপরে যায় ঠেকলো। হ্যাঁ, অনেকে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কেউ কেউ বলে ডলারের দাম বাড়ছে কি যায়, এটসেট্রা এটসেট্রা, যার যে যেরকম বুঝে সেরকম ব্যাখ্যা দিচ্ছে। দেখেন, সিঙ্গাপুরের ডলারের দাম সিঙ্গাপুর সরকার কিন্তু বাড়ায় নাই, বরঞ্চ ডলারের দামটা কার কাছে বাড়ছে? আমাদের বাংলাদেশের সরকার যখন ইচ্ছে করে ডলারের দামটা বাড়াই দিছে, কারণ রিজার্ভ বাড়ানোর জন্য। তখন কিন্তু আমাদের সিঙ্গাপুরের ডলারের বিপরীতে আমাদের টাকার মানটা অনেক কমে যায়। এটা আমাদের চোখের সামনে কিন্তু অনেক বড়। দেখেন, আমি যখন লাস্ট 2 বছর 3 বছর আগে টাকা পাঠাইছি, সিঙ্গাপুরে $1 বিপরীতে সর্বোচ্চ 72 টাকা বা 75 টাকা এরকম টাকা পাঠাইছি। দেখেন, এই 2-1 বছরের মধ্যে লাভ দিয়ে 95 টাকা 93 টাকা হয়ে গেছে এখন সিঙ্গাপুরে $1 বিপরীতে। এটা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের কারণে, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কারণে। এমন না যে সিঙ্গাপুরের ডলারের দাম বিশ্ববাজারে অনেক হাই হয়ে গেছে, বাট তা না। সিঙ্গাপুরেও মুদ্রাস্ফীতি আছে, সিঙ্গাপুরেরও তাদের অনেক মান হারাইছে। যদি সিঙ্গাপুরের সরকার এজেন্ট ফি বাড়াইতো, আর যদি সিঙ্গাপুরের সরকার আমাদের যারা ফরেনার আছে, বাংলাদেশি আছে, তাহলে যদি বেসিক বাড়াই দিত, যে এখন আগে ছিল $18, এখন $25 করা হয়েছে, আর আগে ছিল এজেন্ট ফি $1000, এখন $2000 করা হয়েছে। তো সিঙ্গাপুর সরকার যদি এই ধরনের বিষয়গুলো দাম বাড়াই দিত, তখন এজেন্সি বাড়াটা ছিল স্বাভাবিক। কারণ এটা তখন একটা ব্যালেন্স থাকে। এটা যে কোনো দেশে হইতে পারে, প্রোডাক্টের দাম বাড়লে অটোমেটিক্যালি মানুষের বেতনও বাড়ে। তো সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু এরকম হয় নাই। সিঙ্গাপুরের সেই আদিকাল থেকেই যা চলতেছে, $18 বেসিক, এখনো কিন্তু সেই $18 বেসিকই আছে। নতুন মানুষ গেলে এই টাকায় বেশি বেসিক পায়। সিঙ্গাপুরে আগে যে এজেন্সিটা ছিল, এখনো কিন্তু আপনারা যদি ওয়েবসাইট ডেটা দেখেন, তাহলে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের রুলস অনুযায়ী এজেন্সিটা এরকমই আছে। তো এখন মোট কথা হচ্ছে যে এই যে সিঙ্গাপুরের এজেন্সি বাড়ছে, 10 লাখ টাকার উপরে লাগে, 14-15 লাখ টাকা লেগে যাচ্ছে, এটার সমস্ত দায়ভার কিন্তু আমাদের। তো এখন ওভারঅল যদি বিষয়টা আমি সমাধান করতে যাই, বা আপনাদেরকে যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে যাই যে এজেন্সি কমার সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ ভাই, এজেন্সি কমার অবশ্যই সম্ভাবনা আছে। তবে এখানে আমাদের একটা স্টেপ নিতে হবে। স্টেপটা কি? আমাদের সিঙ্গাপুরের যাওয়ার যে একটু উৎসাহ, যেখানে সিঙ্গাপুরের কোঠা থাকে প্রতি বছর ধরেন 50,000 লোক নেওয়ার মতো সক্ষমতা থাকে, সেখানে আমরা 50 লাখ মানুষ যা পায় বলি। আর এই যে এটা কিন্তু টাকা বাড়া বা এজেন্সি বাড়ার পিছনে অন্যতম একটা কারণ, যে আমরা খুবই অল্প সংখ্যক সক্ষমতার বিপরীতে বেশি সংখ্যক মানুষ যা পায় পড়ি। তো এখন যে ক্রাইসিসটা চলতেছে সিঙ্গাপুরের এজেন্সির, আমি মনে করি আমরা বাংলাদেশিরা যদি এই মুহূর্তে একটু নিজেদেরকে ধৈর্য ধরে আমরা কিছুদিন অপেক্ষা করি, 1-1.5 বছর অপেক্ষা করি, আমরা যদি সিঙ্গাপুরের উৎসাহটা সিঙ্গাপুর যাওয়ার উৎসাহটা দেখানো কমায় দেই, এবং আমরা যদি একটু ধৈর্য ধারণ করে চুপ করে থাকি সবাই, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এজেন্ট যারা এটা ব্যবসা করে, এরা কিন্তু অটোমেটিক্যালি তাদের আস্তে আস্তে ড্রপ করবে, তাদের ফিটা কিন্তু কমাই দিবে।
সো অর্থনীতি ভাষায় একটা কথা আছে, আমরা যারা শিক্ষিত মানুষ সবাই বুঝি এটা, যে বাজারে যখন চাহিদা কম কিন্তু প্রোডাক্টের যোগান অনেক, সেক্ষেত্রে তো প্রোডাক্টগুলো চাইতে হবে, তখন কোম্পানিরা অটোমেটিক কি করে, পণ্যের দাম কমায় দেয়। আর যদি চাহিদা অনেক থাকে কিন্তু পণ্যের ডেলিভারি কম, তখন কিন্তু কোম্পানিরা চাইলে একটা সিন্ডিকেট করে দামটা কিন্তু বাড়াই দিতে পারে। সো আমরা যদি সবাই এই ছোট্ট বিষয়টা মাথায় রাখি, তাহলে আমি আশাবাদী যে ইনশাল্লাহ 2026 সালের পরে আমরা চাইলেই সিঙ্গাপুরের যে এজেন্ট ফিটা বা যাওয়ার যে খরচটা আমরা কমাতে পারি। এছাড়া অন্য কোনো উপায়ে এটা কমবে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশের অতীত ইতিহাস তাই বলে। তো মানে আজকের এই বিষয়টা টোটালি একটা মজার বিষয় ছিল আমার কাছে, কারণ অনেকে আমার কাছে এই ব্যাপারে জানতে চাইছেন। সো আজকে পাবলিকলি আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, এছাড়া কিছুই না। তো সিঙ্গাপুরের বিভিন্ন বিষয় নিয়ে এরকম নিত্য নতুন আপডেট পেতে আপনারা অ্যাডমিশন বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।